বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এত অল্প সময়ের মধ্যে আপনাদের মধ্যে যে ভালোবাসা জনপ্রিয়তা পেয়েছি তা এক কথায় অনবদ্য বলা যেতে পারে। বাংলার সাধারণ মানুষ যে এখনো নিরপেক্ষ বিশ্লেষণ শুনতে চান, নিরপেক্ষ কথাবার্তা পছন্দ করেন, সেটা আমাদের ভিডিওর ভিউজ দেখলে মনে হয়। কারণ আমাদের যেভাবে সাবস্ক্রাইবার রয়েছে তার তুলনায় আমাদের ভিউজ অনেকটা বেশি হচ্ছে, যেটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা আনন্দের বিষয়। এই সঙ্গে দায়িত্ব অনেকটা বেড়ে গেছে। দায়িত্ব বেড়েছে এই কারণেই যে আমাদের যারা শ্রোতা বা দর্শক আছেন, আমার প্রিয় বন্ধুরা, তারা প্রতিটা মুহূর্তে একটা করে দায়িত্ব আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। কয়েকদিন আগে এক বন্ধু লিখেছেন যে ইলেকট্রাল বন্ড নিয়ে যদি একটা করেন, যে বিজেপির যে ইলেকট্রাল বন্ড নিয়ে যে দুর্নীতি করেছে বা দুর্নীতির যে সামনে এসেছে, দেশের প্রধান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী যেভাবে বলছে এটা বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি, সেই বিষয়ে যদি একটা ভিডিও করেন খুব ভালো হয়। আবার আরেকজন লিখেছেন যে প্রশান্ত কিশোর কয়েকদিন আগে একটি টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন পশ্চিমবাংলায় নাকি বিজেপি 1 নম্বরে আসবে। আরেকজন লিখেছেন, আরও বেশ কয়েকজন লিখেছেন অনেকে যারা প্রশংসা করেছেন তাদের কথা আমরা তুলছি না, যারা পরামর্শ দিয়েছেন তাদের কথাই আমরা বলছি। তো আরেকজন লিখেছেন যারা আইএসএফ যখন বামেদের সঙ্গে জোট ভেঙে বেরিয়ে গেলেন, ঠিক সেই সময় আমরা যে ভিডিওটা করেছিলাম সেটা কয়েক হাজার মানুষ দেখেছেন এবং আমরা কৃতজ্ঞ এই কারণেই যে তারা আমাদের যে বক্তব্যটাকে মন দিয়ে শুনেছেন। তো সেখানে এক ব্যক্তি লিখেছেন যে আপনি তো অনেক কিছু বুঝে গেছেন, রাজনীতির অনেক কিছু বোঝেন দেখছি বলে আমাকে কটাক্ষ করেছেন। সম্ভবত উনি আইএসএফ কর্মী, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা আমরা যেটা সত্য, যেটা বাস্তব, যেটা ঘটনা সেটাই তুলে ধরছি। আমরা কারো পক্ষে নেই, কারো বিপক্ষে নেই, কথা আমরা খুব স্পষ্ট করে বলতে পারি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নেই। আমরা মোদির পক্ষেও নেই, মমতার পক্ষেও নেই। কারণটা হচ্ছে যেটা সত্য, যে কাজ করছে, যে কাজ করেছে, যেটা বলার মতো জায়গা, সেখানে আমরা অবশ্যই বলবো। আজকের যে আলোচনার বিষয় আমরা বলবো প্রচার বনাম বাস্তব। কিছু প্রচার চলছে, যত না বাস্তবে ঘটছে তার চেয়ে বেশি প্রচার মিডিয়ার দৌলতে আমরা সেটাকে আরো বেশি করে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করছে, বাড়তি খবর করে দিয়ে। দেখবেন কিছুদিন আগে যে আমাদের একটি সংবাদ মাধ্যম, কলকাতা থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম একটা খবর করেছিল বিহারের কোনো একটা মিছিলে, সেখানে নাকি মানে সরকার বিরোধী নারা হয়েছে, স্লোগান উঠেছে, ভারত বিরোধী স্লোগান উঠেছে। কিন্তু দেখা গেল যে ওটা কিছুই নয়, ওইটা কোনো খবরই নয়, ওটা বানানো একটা ভিডিও। তো আমাদের সাংবাদিকরা তথ্য যাচাই না করেই অনেক কথা বলেন। যেমন ধরুন এই কয়েকদিন ধরে আমি কালকে নিজেও আমাদের বাংলা নিউজ পোর্টালে খবর করেছি যে প্রশান্ত কিশোর পশ্চিমবাংলায় বিজেপিকে 1 নম্বরে রাখতে চাইছেন। অর্থাৎ পশ্চিমবাংলায় আসন্ন লোকসভা নির্বাচনে যে ভোট হবে সেই ভোটে 1 নম্বরে থাকবে বিজেপি, অর্থাৎ আসন সংখ্যার নিরিখে প্রথমে থাকবে বিজেপি। এই কথাটা প্রশান্ত কিশোর বলেছে। আসলে প্রশান্ত কিশোরকে ওইভাবে বলেছে? প্রশান্ত কিশোর যেভাবে বলেছে সেটা তিনি ঘুরিয়ে বলেছেন, তিনি সরাসরি কিছুই বলেননি। তিনি বলেছেন যে পশ্চিমবাংলার কি হবে না হবে পশ্চিমবাংলার জনগণ ঠিক করবে। কিন্তু আমার মনে হয় এটা হতে পারে, মনে হয় বলেছেন। অর্থাৎ প্রশান্ত কিশোর কিন্তু দৃঢ়তার সঙ্গে বলেননি এটা হতে পারে। আরেকটা কথা প্রশান্ত কিশোর ওই অনুষ্ঠানের শেষে গিয়ে বলেছেন যে আমরা কেউ কিন্তু ভেবে দেখিনি 2004 সালের লোকসভা নির্বাচনে অটল বিহারী বাজপেয়ীর শাইনিং ইন্ডিয়া হেরে গিয়েছিল। অর্থাৎ যখন তাকে প্রশ্ন করা হয়েছিল কংগ্রেস কি শেষ, তখন তার উত্তরটা দিয়েছিলেন এইভাবে। তিনি একটা সংকেত দিলেন, তিনি একটা নির্দেশ দিলেন। ওই কথাটা কেউ প্রচারের মধ্যে আনলেন না, কেউ বললেন না যে তিনি বলেছেন 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর শাইনিং ইন্ডিয়া হেরে গিয়েছিল।
অর্থাৎ তিনি ইন্ডিকেট তো এটাও করতে পারে যে আজকে আপকি বার 400 পারের যে গল্প, এই গল্পটাও হেরে যেতে পারে। এই কথাটা কিন্তু কোনো মিডিয়া ঘুরিয়ে বলছেন না, অথচ বলছেন যে পশ্চিমবাংলায় 1 নম্বর আসবে বলেছে, উড়িষ্যাতে 1 নম্বরে যাবে। এভাবে তিনি কোথাও বলেননি, তিনি বলেছেন হতে পারে, হতে পারে আর হয়েছে, যেটা প্রমাণ দেখাচ্ছেন সেই কথাটার মধ্যে তফাৎ রয়েছে। এই যে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, এখানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হবে। আপনারা জানেন যে একটি ভিডিও বা একটি বক্তব্য কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিওর পক্ষে বা বিপক্ষে এখনো পর্যন্ত যে সংগঠনের বিরুদ্ধে পক্ষে বলা হচ্ছে, সেই সংগঠনের পক্ষ থেকে বিরোধিতা করা হয়নি। তাহলে ধরেই নেওয়া যায় যে যে সংগঠনের নাম করে এই কথাটা প্রচার করা হচ্ছে, সেই সংগঠন বিষয়টি জানেন এবং জানেন বলেই নীরব রয়েছেন। কি বলা হচ্ছে যে আরএসএস নাকি, যদি আমরা জানি না আরএসএস আদৌ দেশ জুড়ে সমীক্ষা করেছে কি করেনি, তারা কোন ভিত্তিতে সমীক্ষা করেছে, কোন ভিত্তিতে দেশের রাজনীতি বিশ্লেষণ করেছে, এসব কোনো তথ্যই কিন্তু আমাদের হাতে নেই। এটা মেনে নিয়েও আমি বলবো যে আরএসএস এর একটা তথ্য বাজারে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তা নিয়ে দেখলাম বেশ কয়েকজন প্রভাবশালী একসময়ের সাংবাদিক যারা ইউটিউবার হিসাবে খ্যাতি লাভ করেছে, তারাও এই অনুষ্ঠানটা তারা করেছে তাদের ইউটিউব চ্যানেলে। তো আমরাও আমাদের ইউটিউব চ্যানেলে এই কথাটা বলছি যে আরএসএস একটা সমীক্ষা করেছে দেশ জুড়ে। সেই সমীক্ষাতে বলা হয়েছে যে মেরে কেটে হলে বিজেপি একক উদ্যোগে 2024-এর লোকসভা নির্বাচনে 214টার বেশি আসন পাবে না, আর এনডিএ জোট নিয়ে 240 থেকে 45-এর মধ্যে কি আটকে যাবে। অর্থাৎ মোদী সরকারের তৃতীয়বারের ক্ষমতায় আসা হবে না, এটা বলছে আরএসএস। আমি বলছি না, কারণ আরএসএস হচ্ছে বিজেপির মেন সংগঠন, যেখান থেকে বিজেপি নেতৃত্ব উঠে আসে। এই ধরনের খবর, এই ধরনের বিশ্লেষণ বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরেও যখন আরএসএস নীরবতা অবলম্বন করছে, তখন ধরেই নিতে হবে যারা বলছেন তারা সত্য বলছেন। আমি আবারও বলছি, আমরা এই যে তথ্য, এর সঙ্গে আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই, যেটা বলছে সেটা আমরা বলছি আপনাদের সামনে। ওই তথ্যেই বলা হয়েছে যে পশ্চিম বাংলায় মাত্র 9টি লোকসভা আসন জিতবে বিজেপি। তাহলে আপনারা বলুন, যারা এতদিন 35-এর গল্প বলছিল, তারা হঠাৎ করতে এখন কি বলবেন? করেছে তো আরএসএস এর মতো একটা সংগঠন যখন কোনো সমীক্ষা করছে, তখন সেই যদি সমীক্ষাটা সত্যি তারা করে থাকে, সেই সমীক্ষার বাস্তবতা নিয়ে, যথার্থতা নিয়ে কোনো প্রশ্ন থাকার জায়গা নেই। কারণ আরএসএসের যে সাংগঠনিক লবি, আরএসএস যে সাংগঠনিক দক্ষতা, সেটা এই দেশের অনেক রাজনৈতিক দলেরও নেই। সে বলছে পশ্চিমবাংলায় 9টা আসন পাবে। তাহলে 9টা আসন কি হতে পারে সে প্রসঙ্গে বলা যেতে পারে। আসলে পশ্চিমবাংলার ইতিহাসটা খুব ঘেটে গেছে। পশ্চিমবাংলার খুব সহজে যে বিজেপি এখানে আসন পাবে সেটা ঠিক নয়। অনেক ইউটিউবার বলছেন, তারা তাদের বক্তব্য পেশ করছেন, হয়তো প্রচারের আলোয় থাকার জন্যে বা সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড আছে যে বিজেপির পক্ষে বললে অনেক মানুষ দেখবে, আমার আর্থিক লাভ হবে। সেদিক থেকে আমাদের ওই লাভের দিকে আমরা দেখি না, আমরা সরাসরি সত্য কথাটা বলি। যেমন একজন লিখেছে যে অধীর চৌধুরী, একজন ইউটিউব বলছে অধীর চৌধুরী হেরে যাবেন, চিৎকার করে বলছেন ইউটিউবের মধ্যে। বাস্তব আপনারা কি বলেন? আমি বলছি না, আপনারা বলেন অধীর চৌধুরী কি হেরে যাবেন? আপনারা কি বলেন? মোহাম্মদ সেলিম হেরে যাবেন? আপনারা কি বলেন? হেরে যাবেন। কারণ মুর্শিদাবাদে কংগ্রেস এই মুহূর্তে 1 নম্বর শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। তৃণমূল কংগ্রেস নিজেও জানে সেই সত্যটা। অতএব অধীর চৌধুরী হেরে যাবে মুর্শিদাবাদে, এটা যেমন বিশ্বাসযোগ্য নয়, একই রকমভাবে মোহাম্মদ সেলিমও যে হেরে যেতে পারে, হতেও পারে হেরে যেতে পারে, কিন্তু সেটাও বিশ্বাসযোগ্য হচ্ছে না।
কারণ কংগ্রেস এবং সিপিএমের মিলিত সংগঠন যদি ওখানে কাজ করে তাহলে ওই দুটি আসন নিশ্চিতভাবে ইন্ডিয়া জোট জিতবে। এবার বলি যে বিজেপির অবস্থাটা কি পশ্চিমবাংলা জুড়ে। এখানে বিজেপির সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে একটাই, যে বিজেপির যে ভোট শতাংশ, অনেকে বলছেন 39% ভোট পাবে, 40% ভোট পাবে। আমি মনে করি যে এর যদি অর্ধেক শতাংশ ভোট পশ্চিমবাংলায় তারা পায়, অনেকটাই তারা উতরে যাবে। কারণ কি? প্রথম কারণ হচ্ছে যে বিজেপির প্রতি এ রাজ্যের সাধারণ মানুষের যে আগ্রহ সৃষ্টি হয়েছিল সেটা অনেকটাই এখন ম্লান হয়ে গেছে। ম্লান হয়েছে এই কারণেই যে তারা দেখতে পাচ্ছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে খুব বেশি কোনো তফাৎ নেই। বরং তারা যে প্রত্যাশা করেছিল যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা এই আবাসনের দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে কেন্দ্র সরকার কড়া অবস্থান নেবে, কিন্তু তা কিন্তু নেয়নি। কয়েকজন মন্ত্রীকে জেলে ঢুকিয়ে যে আসল বিষয়টিকে আড়াল করা হয়েছে, এটা এ রাজ্যের সাধারণ মানুষ বুঝে গেছে। আরেকটা জিনিস বুঝতে পেরেছে সাধারণ মানুষ, যে বিজেপির সঙ্গে তৃণমূলের কোথাও একটা গোপন সমঝোতা আছে। সেই গোপন সমঝোতার জেরেই কিন্তু এ রাজ্যে একটা মানে তৃণমূল নেতৃত্ব একছত্র আধিপত্য কায়েম করেছে এবং সে কায়েম করে চলেছে। যতদিন দিল্লিতে বিজেপি থাকবে ততদিন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের কোনো পরিবর্তন হবে না বলে রাজনৈতিক মহলের একটা অংশের ধারণা। এই প্রচারটাকে সিপিএম এবং কংগ্রেস দুজন মিলেই সাধারণ মানুষের কাছে নিয়ে গেছে, যার ফলে কংগ্রেসের ভোট ব্যাংক খানিকটা হলেও বাড়বে, আর সিপিএমের ভোট ব্যাংকটা যদি সুইপ করে বেশ খানিকটা বেড়ে যায়, তাহলে বিজেপির বাড়াভাতে যে ছাই পড়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আরএসএসের করা যে সমীক্ষা, সেই সমীক্ষার যে বাস্তবতা সেটাকে অস্বীকার করতে আমরা পারছি না। তাই বলবো যে প্রশান্ত কিশোর কি বলেছেন, প্রশান্ত কিশোর কি বলেননি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মানুষ কি চাইছে, মানুষের কি অবস্থা হচ্ছে, মানুষ কেন ভোট দেবে আর কেন দেবে না, সেইটা বিচার করতে বসুন। আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে না করে পাচ্ছি না। গতকালই একটা ইউটিউব চ্যানেলে নির্মলা সীতারামনের স্বামী একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি আবার আরেকটা জোর দিয়ে বলেছেন যে খুব বেশি হলে বিজেপি বা এনডিএ 230 থেকে 40 আসনের উপরে উঠবে না। এবং তিনি তার দক্ষতার দিক থেকে তিনি তার বিশ্লেষণ করেছেন বিভিন্ন আইডিয়া থেকে। যেহেতু ভারতবর্ষের অন্যতম প্রথম সারির একজন অর্থনীতিবিদ, তাই তিনি বলছেন আমি নিজের দায়িত্বে কথাগুলো বলে গেলাম, আপনারা মিলিয়ে নেবেন। জানি না কি হবে আর কি হবে না। যা হবে আমরা 2024-এর 4 জুন জানতে পারবো। কিন্তু একটা জিনিস বাস্তবতা মানতেই হবে, যে প্রচার চলছে সে প্রচার কিন্তু প্রচারই থেকে যেতে পারে। প্রচার আর বাস্তব আকাশ পাতাল তফাৎ। আর আমরা এই বিষয়ে আরও কিছু ভিডিও করব, বিশ্লেষণ করে করে কোন রাজ্যে কোথায় কত পেতে পারে সেগুলো আমরা জানার চেষ্টা করছি, এবং আমরা যেটুকু করব সেটুকু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই রাজ্যের রাজনীতিতে বাম কংগ্রেস কিভাবে কত শতাংশ ভোট কাটতে পারবে সেই বিষয় নিয়েও আমরা সমীক্ষা চালাচ্ছি। আমরা অবশ্যই সেটা সামনে আনবো খুব তাড়াতাড়ি। আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন এবং আপনারা